আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দিব গাজা ইসরায়েলি হামলা নিহত ৮৩। এরপর জানাবো যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করল হামাস। গণতন্ত্র ও মানবাধিকার স্লোগান দিয়ে নিজেদের খুন আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তা বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ। এরপর জানাবো টানটান উত্তেজনা মাঝে মালদ্বীপের কাছে ভারতের ঘাঁটি উদ্বোধন। এবং সর্বশেষ জানিয়ে দিব কঠোর হচ্ছে চীন, তাইওয়ানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮৩। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩০,৮০০। বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩০,৮০০ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, হামলায় অন্তত ৭২,২৯৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং গাজায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ৭ অক্টোবরে হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, ইসরায়েলকে দায়ী করল হামাস। আসন্ন পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরের কায়রো আলোচনায় কোনো ঐকমত্য হয়নি। বৃহস্পতিবার আলোচনা শেষে কায়রো ছেড়েছে গাজার শাসক গোষ্ঠীর হামাসের প্রতিনিধি দল। আলোচনায় ঐকমত্য না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। হামাসের একটি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে কায়রো ছেড়েছে হামাসের প্রতিনিধি দল। তবে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনতে এবং ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তার আলোচনা ও প্রচেষ্টা চলতে থাকবে। যুদ্ধবিরতির জন্য কায়রো ৪ দিনব্যাপী আলোচনার আয়োজন করেছিল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। আলোচনায় কোনো ঐকমত্য না হওয়ার বিষয়ে হামাস নেতা সামি আবুল জহরি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা ভেস্তে দিচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ বন্ধে এবং সেখান থেকে সেনা ফিরিয়ে নিতে হামাসের দাবি প্রত্যাখ্যান করেছে তারা। আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। এ সময়ে ৪০ দিন যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় ওই আলোচনায় অংশ নিয়েছিলেন কাতার, মিশর ও হামাসের প্রতিনিধিরা। তবে ইসরায়েলের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। আলোচনায় হামাসের সামনে যে খসড়া চুক্তি করা তুলে ধরা হয়েছিল তার শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির সময় গাজা আটক ইসরায়েলি জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা চালিয়ে তাদের আটক করেছিলেন হামাসের সদস্যরা। শর্ত অনুযায়ী ইসরায়েলি বন্দী থাকা কিছু ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। এর আগে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ইসরায়েল কায়রো আলোচনায় অংশ নেয়নি কারণ হামাস এখনো জিম্মি থাকা জীবিত ব্যক্তিদের তালিকা তাদের হাতে দেয়নি। তবে হামাস বলছে, এই জিম্মি গাজার যুদ্ধক্ষেত্রে বিভিন্ন স্থানে রয়েছেন, তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে, কায়রো আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির বিষয়ে আপাতত কোনো আশার আলো দেখা না গেলেও এ বিষয়ে চুক্তি এখনো সম্ভব। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা এ চুক্তির জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাব। গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান দিয়ে নিজেদের খুন আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজা আপনারা যেসব ঘটনা দেখছেন আমরা সেগুলোর বিরোধী। বৃহস্পতিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, একটি
জাতি তাদের নিজেদের ভূখণ্ডে বড় ধরনের জুলুমের শিকার হচ্ছে। নারী ও শিশুসহ সবাইকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশ এর বিরোধিতা করছেই না, বরং সহযোগিতা করছে। ইরান এই ধরনের তৎপরতার বিরোধী। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে দুটি ফ্রন্ট তৈরি করেছে। এর একটি ফ্রন্ট হলো লিবারেল ডেমোক্রেসি আর অন্যটি হলো ইসলামী প্রজাতন্ত্রী ফ্রন্ট। লিবারেল ডেমোক্রেসির অস্তিত্বের সঙ্গেই আগ্রাসন মিশে আছে, কিন্তু ধর্মভিত্তিক গণতন্ত্রের ফ্রন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলুম মোকাবেলা করা। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, এটা সবার সামনে পরিষ্কার করা দরকার যে সাম্রাজ্যবাদীদের ফ্রন্ট সবসময় গণতন্ত্র, মানবাধিকার ও উদারনীতির স্লোগান তুলে তাদের জুলুম, নিপীড়ন, আগ্রাসন ও হত্যাযজ্ঞকে আড়াল করছে। তিনি বলেন, ইসলামের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটার কাজে ভিত্তি হলো জুলুম করবে না এবং জুলুমের শিকার হবে না। চীন সীমান্তের কাছে মিয়ানমার জান্তা বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ। চীনের সাথে সীমান্ত লাগোয়া মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে জান্তার এই সংঘর্ষ চলছে। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে KIA ও মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একযোগে 10টিরও বেশি জান্তা চৌকি হামলা চালিয়েছে। এসব সামরিক চৌকি চীন সীমান্ত লাগোয়া মিয়ানমারের কাচিনের প্রায় 120 মাইল রাস্তা জুড়ে অবস্থিত। বৃহস্পতিবার সন্ধ্যায় KIA এর মুখপাত্র কর্নেল নাওবু দা ইরাবতীকে বলেছেন, কাচিনের লাইজা শহরের কাছের পাহাড়ের চূড়ায় অবস্থিত জান্তার একটি সামরিক ঘাঁটিরও দখল নিয়েছে জাতিগত সশস্ত্র এই গোষ্ঠী। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বলেছে, রাজ্যের রাজধানী মিটকিনা এবং ভামো শহরের মধ্যবর্তী রাস্তার পাশের চৌকিতে KIA এর হামলার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ঘাঁটিটি দখল করা হয়েছে। চীন সীমান্তের কাছের মিটকিনা ও ভামো শহরের মধ্যবর্তী প্রায় অর্ধেক পথে লাইজা শহরটি অবস্থিত। সামরিক জান্তার এসব চৌকি কাচিনের ভামো ও ওয়াংমাও শহরের মধ্য দিয়ে 120 মাইল পথ ধরে জান্তার কৌশলগত সামরিক ঘাঁটিগুলো সুরক্ষায় কাজ করে। কাচিনে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাচিন পিপলস ডিফেন্স ফোর্সেস ও KIA এর সৈন্যরা বৃহস্পতিবার সকালে ভামো বিমানবন্দরের রানওয়ে এবং মিটকিনা জান্তা বিমান ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিতে থাকা জান্তার বিমান যাতে পাল্টে হামলা অংশ নিতে না পারে সেজন্য KIA এর যোদ্ধারা রকেট চালিত বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। KIA বলেছে, জান্তা চৌকি ও ঘাঁটিগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ, ভামো মিটকিনা সড়ক বরাবর অবস্থিত এবং ওই অঞ্চলে KIA এর ঘাঁটিগুলোর জন্য হুমকি। বিদ্রোহীদের সাথে সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনায় কাচিনের ওই সড়কটি গত কয়েক মাস ধরে বেসামরিক লোকজন ব্যবহার করতে পারছে না। KIA এর মুখপাত্র কর্নেল নাওবু বলেছেন, আমাদের হামলার মূল উদ্দেশ্য কাচিন ভূখণ্ডের নিরাপত্তা। টান টান উত্তেজনার মাঝে মালদ্বীপের কাছে ভারতের ঘাঁটি উদ্বোধন। ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরুর কয়েকদিন আগে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপে সামরিক নৌঘাঁটির উদ্বোধন করেছে ভারত। মালদ্বীপের সাথে সম্পর্কে টানাপোড়েন উত্তেজনার মাঝে বুধবার ভারত মহাসাগরের নিমিকয় দ্বীপে নতুন এই ঘাঁটি চালু করেছে নয়াদিল্লি। ভারতের লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মিনিকয় দ্বীপে INS জটায়ু নামের নতুন ঘাঁটি গত কয়েক বছর ধরে নির্মাণ করা হচ্ছিল। ভারত মহাসাগরের পশ্চিমা উপকূলে ভারতের সবচেয়ে দূরবর্তী ঘাঁটি এটি। গত কয়েক দশক ধরে মিনিকয় দ্বীপে ভারতের নৌবাহিনীর স্বল্প উপস্থিতি ছিল। মালদ্বীপে অবস্থানরত প্রায় 80 জন ভারতীয় সৈন্যকে ফিরিয়ে নিতে নয়াদিল্লিকে চাপ প্রয়োগ করে আসছে মালে। এর মাঝেই দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে ঘাঁটিটি স্থাপন করেছে ভারতের নৌবাহিনী। গত বছর মালদ্বীপের চীনপন্থী রাজনৈতিক হিসেবে পরিচিত মোহাম্মদ মৈজু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশ থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালান। নির্বাচনে ভারত বিরোধী অবস্থানের কারণে জনসাধারণের বিপুল সমর্থন পেয়ে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। মৈজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে। নির্বাচিত হওয়ার পরই নয়াদিল্লিকে মালদ্বীপে অবস্থানরত 89 ভারতীয় সৈন্য ও নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করে নেওয়ার আলটিমেটাম দেন মৈজু। পরে এ বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকও হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে। এছাড়া বাকি সৈন্যদের আগামী 2 মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।
এবং সর্বশেষ জানিয়ে দিব কঠোর হচ্ছে চীন, তাইওয়ানের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। সম্প্রতি তাইওয়ানকে চীনের সঙ্গে মিশিয়ে দেয়া নিয়ে কড়া মনোভাব দেখালো চীন। গত মঙ্গলবার থেকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন থেকেই বাইরের দেশগুলি আন্দাজ করতে পারে আগামী বছরের বিভিন্ন নীতি নিয়ে বেইজিং এর অবস্থান কেমন হবে। তাইওয়ান নিয়ে চীনের প্রধানমন্ত্রী সেখানে বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের মিশে যাওয়ার ব্যাপারে তারা খুবই কড়া অবস্থান নেবেন। চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ান সমস্যা সমাধান করার বিষয়ে বদ্ধপরিকর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দীর্ঘমেয়াদী নীতির কেন্দ্রস্থলে আছে তাইওয়ান। চীনের সঙ্গে যুক্ত হলে তাকে স্বশাসিত এলাকা করার চিন্তা ভাবনাও আছে। কিন্তু চীনের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে যে বলেছেন তাতে একটা বিষয় এবার বাদ দেওয়া হয়েছে। আগে প্রতিবার চীন তাইওয়ান প্রসঙ্গে শান্তিপূর্ণ সমাধানের কথা বলতো, এবার বলেনি। তাইওয়ানের খাড়িতে চীনের নৌ ও বিমান বাহিনী নিয়মিত মহড়া চলছে। আর পিপলস কংগ্রেসের চীনের নেতারা তাইওয়ান নিয়ে অনেক বেশি কড়া মনোভাব দেখিয়েছেন। জানুয়ারিতে তাইওয়ানের মানুষ ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে ভোট দিয়েছে এবং তার প্রধান লাই চিংতে পরবর্তী প্রেসিডেন্ট হবেন। এ নিয়ে পরপর 3 বার এই দল ক্ষমতায় থাকবে। তারা মনে করে তাইওয়ান সার্বভৌম, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করতে চায় না, কারণ চীনের কাছে সেটা হলো রেড লাইন, যা অতিক্রম করলেই বড় বিপদ হতে পারে। তাইওয়ানে নির্বাচনের আগে বেইজিং বলেছিল লাই হলেন ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী, আর তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে তা যে কোনো মূল্যে মোকাবেলা করা হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী লি পিপলস কংগ্রেসের একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদ এবং বাইরের দেশ প্রবল বিরোধিতা করা হবে। লি যে রিপোর্ট দিয়েছেন তাতে প্রতিরক্ষা বাজেট 7.2% বাড়াবার কথা আছে। 2005 সালের তুলনায় প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি করল চীন।